নুসরাত ফারিয়া কারাগারে জামিন শুনানি 22 মে, মামলা থাকায় গ্রেফতার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভিন্নমত ফারুকী। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে ব্লকেট, অচলাবস্থায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আমরা চাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেব। ইশরাক সাহেব মেয়র পদে বসে বিএনপির গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান, দেশকে এগিয়ে নিতে সব দলকে একসাথে দেশ গড়ার আহ্বান। এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার মানুষের কল্যাণে কাজ করবে। সমন্বিত পদক্ষেপে বাঁচাতে হবে নদী, বালু ও ভূমিদস্যুতা ঠেকাতে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা পরিবেশ উপদেষ্টা। শুধু সুইচ গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরো বেশি জটিল হয়ে গেছে। এবং কুয়েটে সংঘর্ষ, শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচারের দাবিতে দুপুরে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদনের আংশিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে নিম্ন আদালত। আর পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার 22 মে। এর আগে এই তারকাকে জেল হাজতে রাখার আবেদন জানায় পুলিশ। সকাল 8টা নাগাদ জনপ্রিয় এই অভিনেত্রীকে আদালতে নেওয়া হয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে রবিবার দুপুরে থাইল্যান্ড যাবার সময় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়, আর সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে ভাটারা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সব কিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। এর আগে সে গেছে, তখন তদন্তকারী কর্মকর্তা তা তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলছেন তা তার ব্যক্তিগত মতামত বলেও মনে করছেন তিনি। সোমবার সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, কাউকে গ্রেফতার যেন কোনো ভোগান্তি না হয়, এসব বিষয়ে সতর্ক আছে সরকার। রাজধানীতে বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করলে তা যৌক্তিক হতে হবে, এতে মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। এছাড়া ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস এবং 3 জুনের মধ্যে পোশাক কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। না, গতকালে ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন?
আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার এই প্রতিক্রিয়া জানিয়েছেন। মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলার চেষ্টা করা হয়, কিন্তু অভিনয় ও পরিচালনা জগতে তার একটি আলাদা পরিচয় রয়েছে জানিয়ে ফারুকী লিখেছেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা। তবে ঢালাওভাবে করা মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান থাকা উচিত। তার ওই স্ট্যাটাসে আরও লেখা হয়েছে, প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। পরবর্তী প্রসঙ্গ, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ব্লকেড কর্মসূচি চলছে। টানা আন্দোলনের কারণে সিটি কর্পোরেশন কার্যালয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্লকেডে যোগ দেন তারা। শপথ গ্রহণে গড়িমসি করায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। আর মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও শপথ না পড়িয়ে নতুন করে বৈষম্য করা হচ্ছে। সরকার আর কোনো টালবাহানা করলে এর চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ব্লকেডের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা চাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেও। তা না হলে আমরা ঢাকাবাসী কখন কি হয় এই দায়িত্ব এই সরকার নিবে। ইশরাক সাহেব মেয়র পদে বসে বিএনপির গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়ে যাবে। ফ্যাসিস্টের মনোভাবের কিছু সংখ্যক উপদেষ্টা আছে, ওনারাই চাচ্ছেন না ইশরাক সাহেব মেয়র হোক। সরকার যদি ইচ্ছা করে না তাহলে আমাদের আন্দোলন করে আবার নিজেদের জোগাড় নিতে হবে। সংগ্রাম তো চলবে চলবে চলবে। দর্শক, নগর ভবন ব্লকেডের আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, একটু জানাবেন, সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, দুপুরে এই মুহূর্তে কি অবস্থা, আর নতুন করে কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, আর স্থানীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো ধরনের সাড়া বা আলোচনার লক্ষণ পেয়েছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে সকালে বেলা 11টার সময় এই ব্লকের কর্মসূচি শুরু হবার কথা থাকলেও আমরা দেখেছি সকাল 9টার পর থেকেই এখানে কিন্তু ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আসতে থাকেন। তারপর থেকেই কার্যত নগর ভবন একেবারেই আজকে কোনো রকম সেবা দিতে পারেনি। আমরা কোনো সেবা গ্রহীতাকে তেমনভাবে আজকে আর দেখতে পারিনি, কারণ প্রধান ফটকে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ করে এই মুহূর্তে এখানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক যে জাসাস রয়েছে সেই জাসাসের নেতৃত্বে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের শিল্পীরা নানান ধরনের গান পরিবেশন করছেন, বেশিরভাগ গানই প্রতিবাদী গান। ইশাদ, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 4 দিন, আজকে প্রায় 5 দিন ধরে কিন্তু বিক্ষোভ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই দাবিটি জানানো হচ্ছিল। এই যে ব্লকেড কর্মসূচি আজকে পালিত হচ্ছে, গতকাল সেই ব্লকেড কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল। আপনি জানেন যে বিগত 27 মার্চ আদালতের একটি রায়ের মাধ্যমে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরেই তিনি কিন্তু এটা অভিযোগ করেন যে তাকে আসলে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে, ভোটে কারচুপি করা হয়েছিল। তারপর তিনি মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিগত 27 মার্চ আদালত থেকে তাকে রায় দেওয়া হয় যে দক্ষিণ সিটি কর্পোরেশনের
বৈধ মেয়র ইশরাক হোসেন। তারপর থেকেই কিন্তু এই যে তার যে কর্মী সমর্থক বিএনপি এবং এর সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা তারা এই দাবিটি জানিয়ে আসছিলেন যে যেহেতু বৈধ মেয়র আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছে তাকে আসলে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা দেখেছি ইলেকশন কমিশন থেকেও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন জারি করার পর থেকেই মূলত নেতাকর্মী এবং তার যেই ভোটার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভের ভিতরে ছিলেন। যেই ক্ষোভের উদ্গীরণ কিন্তু আমরা দেখছি বিগত 5 দিন যাবৎ এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন সেখানে কিন্তু তারা নানান রকমের কর্মসূচি পালন করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদেরই আজকে একটি চূড়ান্ত রূপ আমরা দেখছি। আজকের এই কর্মসূচি একেবারেই সিটি কর্পোরেশনের সকল ধরনের কাজ বন্ধ রাখার যে কর্মসূচি সেটি এখন পর্যন্ত চলছে, যার কারণে নগরবাসীর অনেক ভোগান্তিও হচ্ছে। আপনি জানেন যে সিটি কর্পোরেশনে থেকে মৃত্যু সনদ, জন্ম সনদ সহ পয় নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানান রকমের কাজ কিন্তু একরকম স্থবির হয়ে রয়েছে। এখানে যারা এই ব্লকের কর্মসূচিতে অবস্থান নিয়েছেন তারা বলছেন যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে সরছেন না এবং এই সিটি কর্পোরেশনের যে বাসিন্দা যারা আছেন তাদের এই ভোগান্তিটি হয়তো চলতে থাকবে, অনাকাঙ্ক্ষিত হলেও তাদের আসলে কিছু করবার নেই। তারা বলছেন যেহেতু আদালত কর্তৃক রায় হয়েছে, সিটি নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়েছে, তারপরও এই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া সরকারের এক ধরনের বৈষম্যমূলক আচরণ। সেই বৈষম্যমূলক আচরণ আসলে বিএনপি সহ এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী কিন্তু এই বৈষম্য আরেকবার দেখতে চাচ্ছেন না। তারা বলছেন জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, যেই ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ হয়েছে, তারপরেও যদি কারো প্রতি বৈষম্য হয় সেটি তারা কোনোভাবেই কাম্য নয়। তারা বরং দাবি করছেন ইশরাক হোসেন খুব জনপ্রিয় একজন নেতা এবং তার বাবাও একজন স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা এবং নেতা ছিলেন। সেই জায়গা থেকে তার গ্রহণযোগ্যতা কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখেছি বেশি। আজকে যে কর্মসূচিতে মানুষজন এসেছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন সাধারণ নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে তার প্রাপ্য সম্মান, প্রাপ্য পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। আপনি জানেন যে গতকাল এই যে 5 দিনের আন্দোলন চললেও গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যদিও সেই বিবৃতিতেও এই যে কর্মী সমর্থক যারা এই আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু তেমন কোনো স্বস্তির খবর নেই, যার কারণে তাদের ভিতরে তেমন কোনো স্বস্তি আমরা দেখিনি, বরং সেটি নিয়ে ক্ষোভে আসলে তারা ফুঁসছে। রহিম রুমন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা আপডেট নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করব। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। রবিবার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। লন্ডন থেকে আরিফ মাহফুজের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর বিজয়ী টিমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার উপর জোর দেন তিনি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। ট্রাস্ট ইউকের সভাপতি শেখ নাসেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরফরাজ শরফুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছোট ভাই সম্পর্কে বলেন, কোকো ছিল একজন ক্রীড়াবিদ। কোকো তার অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য অবদান রাখতে, যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছে। এ সময় খেলাধুলা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলা তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো
আরো কেন বিকেএসপি আমাদের দরকার। দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঢাকা শহরে প্রতি 2টি ওয়ার্ড মিলে ছেলে মেয়েদের জন্য গড়ে তোলা হবে মাঠ। আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকুর অবদান নিয়েও কথা বলেন বক্তারা। তার যে ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের ক্রিকেটের আনাচে কানাচে তৃণমূলের সব জায়গায় তিনি ছুটে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে দাঁড়িয়েছে, তাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলকে একসাথে দেশ গড়ার আহ্বান জানান তিনি। চৈতি সরোয়ার, ৭১। সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে দেশের সব নদী বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করেন তিনি। সেখানে সাংবাদিকদের জানান, দেশে বালু এবং ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করা হবে, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বড়াল নদী বাঁচাতে নদী পুনঃখনন এবং সুইচ গেট অপসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এসে যেটা দেখলাম যে আসলে সুইচ গেট আমি অপসারণ যদি করিও, শুধু সুইচ গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরো বেশি জটিল হয়ে গেছে। ফলে এইখানে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে, খনন করতে হবে। আরেকটা হচ্ছে এখানে সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য, মানে পুরো বড়ালের ওই 18 কিলোমিটারও যদি আমি ধরি, ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে। আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে এবং 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখে। এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর এবং হত্যা চেষ্টার মামলায় 22 এপ্রিল এই 61 জন আইনজীবীকে জামিন দেয় হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। সোমবার দুপুরের মধ্যে কুয়েটে সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ করার দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষক সমিতি। রবিবার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন। প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে, যার ফলে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় এবং উপর মহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করছে বর্তমান প্রশাসন। এদিকে শিক্ষকদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে সকালে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন সিএসসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। সেটা জিম্মি হয়ে আছে বলে মনে হচ্ছে। এই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার জন্য 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে আর কি জানিয়েছেন, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পেয়েছেন কিনা? প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের ঠিক সামনে আমরা প্রশাসনের
কার্যালয়। এখানে সকাল 12টায় পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষক সমিতির সদস্যরা তারা এখানে অবস্থান নেয় এবং তারা চেয়েছিলেন উপাচার্যের সাথে দেখা করতে, কিন্তু 11টা সাড়ে 11টার দিকে উপাচার্য তার কক্ষ ত্যাগ করেন। ফলে উপাচার্যের সাথে তাদের আর দেখা করা হয়নি। তবে এখন দাঁড়িয়ে যাচ্ছে যে শিক্ষকরা যে দাবিতে আজকে অবস্থান করেছে 1 ঘন্টার উপাচার্যের কার্যালয়ের সামনে, সেই দাবিটা আগামীকালকেও বারোটা থেকে তারা 1টা পর্যন্ত একই কর্মসূচি পালন করবে। শিক্ষকরা বলছেন যে বর্তমানে প্রশাসন যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা আসলে তাদের কাছে খুবই হতাশাজনক মনে হচ্ছে। কেননা একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। সেই শিক্ষকদেরকেই যখন মূল্যায়ন করছে না বা শিক্ষকরা যখন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তখন তার যদি বিচার না হয় বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যদি দৃষ্টান্তমূলক আইনের আওতায় না যায়, তাহলে আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান বা কুয়েটের মতো সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান কিভাবে চলবে। এই যখন চলছে কথাবার্তা, তখন 19 ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তারাও শিক্ষকদের দাবির সাথে একমত পোষণ করে। এবং আমরা চেয়েছিলাম যে উপাচার্যের সাথে কথা বলতে, যেহেতু তিনি তার দপ্তরে নেই, পাশেই হচ্ছে রেজিস্ট্রারের দপ্তর। আমরা একাধিকবার চেষ্টা করেছি রেজিস্ট্রারের সাথে কথা বলতে, কিন্তু রেজিস্ট্রার স্যার আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে প্রশ্নটা আপনি করেছিলেন, সেই প্রশ্নের সদুত্তর আসলে আমাদের কাছে নেই। কারণ হচ্ছে প্রশাসনের কেউ আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। অপরদিকে শিক্ষকরা তাদের দাবিতে অনড় রয়েছে। আগামীকালকেও 12টা থেকে 1টা পর্যন্ত তারা তাদের এই উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। ধন্যবাদ আপনাকে। কনক রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তৎপর রয়েছে বাহিনীটি। এছাড়া সীমান্ত এলাকায় চলাচলরত মানুষের গতিবিধির ওপরও রাখা হচ্ছে কড়া নজরদারি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সিলেটের প্রায় 302 কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত চলছে বিজিবির টহল। তারা বলছে, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি জানায়, শুক্রবার থেকে সীমান্তের কোথাও কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এমন টানটান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সীমান্ত ঘেঁষা জাফলং, বিছানাকান্দি, লালাখালের মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি রয়েছে। এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে সোমবার বিএসএফের গুলিতে যুবক শামসু মিয়া আহত হন। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, 19 মে গভীর রাতে শামসু মিয়া সহ 4 জন মেঘালয় সীমান্তে যায়। সেখানে কারফিউ চলা অবস্থায় চোরা কারবারের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হন। চাঁপাইনবাবগঞ্জের সবকটি সীমান্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত এ সীমান্ত দিয়ে কাউকে পুশিন করা হয়নি, তবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। লালমনিরহাটে 284 কিলোমিটার সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। লালমনিরহাট 15, 51 ও 61 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্তবাসীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার 157 কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের পুশিন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে কিছুটা ব্যতিক্রম খাগড়াছড়ি সীমান্ত। সেখানে সবশেষ খবর অনুযায়ী 81 জনকে পুশিন করেছে বিএসএফ। ভেরিফিকেশন করার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে যারা অ্যাবসলিউটলি বাংলাদেশি, যাদের ভোটার আইডি কার্ডও আছে, তাদেরকে আমরা তাদের নিজ বাড়ি বাংলাদেশে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করি। শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা 2 সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ 11 জনকে পুশিন করেছে বিএসএফ। আটককৃতরা সবাই বাংলাদেশি। 8 জন মহিলা, 2 জন পুরুষ এবং 1 জন শিশুকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে পুশিন করেছে। বিজিবি তাদেরকে আটক করে বোদা থানা হেফাজতে এনেছেন। 56 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ জানান, সাম্প্রতিক সময়ে জেলায় পুশিনের এটিই প্রথম ঘটনা। হাসিবা আলী বর্ণা, 71। কলম বিরতিতে 5ম দিনের মতো অচল হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতি নেই লোডিং আনলোডিংয়ে, পণ্য খালাসেও নেমে এসেছে ধীরগতি। ফলে জাহাজ, জট এবং কন্টেইনার সহ পণ্যের পাইকারি এবং খুচরা বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
কর্মচাঞ্চল্য চট্টগ্রাম বন্দর যেন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের টানা কলম বিরতিতে বিরূপ প্রভাব পড়েছে বন্দরে। বিল অব এন্ট্রি দাখিল ও শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ভর্তি কন্টেইনার ছাড় করাতে পারছে না বন্দর ব্যবহারকারীরা। বন্দরে আটকে পড়েছে আমদানি রপ্তানি পণ্যের চালান, আর এসব পণ্য খালাস করতে না পারায় 4 গুণ শুল্ক দিতে হচ্ছে তাদের। দ্রুততম সময়ে পণ্য খালাস করতে পারছে না এবং বাজারে পণ্যের চাহিদা বাড়ছে, বাজারে পণ্যের দাম বাড়ছে। এইভাবে চলতে গেলে শিল্পের কাঁচামাল বন্ধ হয়ে কাঁচামাল সরবরাহ বন্ধ রয়েছে, প্রোডাকশন বন্ধ থাকবে এবং শ্রমিকরা বেকার হয়ে যাবে। এদিকে দ্রুত সমাধান না হলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হতে পারে পণ্য জট ও জাহাজ জট, আর এতে ভোগ্যপণ্যের বাজারে সংকট তৈরি সহ দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তো যদিও তারা প্রতিদিন 2 ঘন্টা জন্য কাজকর্ম পরিচালনা করছেন, কিন্তু সেই 2 ঘন্টা সাফিসিয়েন্ট নয়। তো এটার জন্য বন্দরে ব্যাপক কন্টেইনার জট এবং জাহাজ জটের আশঙ্কা আছে। তবে এই আন্দোলন বন্দর পরিচালনায় তেমন কোনো প্রভাব ফেলছে না বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দর আগামী তো এই বছরে আমাদের কমপ্লিট ডিজিটালাইজড হয়ে যাবে উইথ ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো। এটা হয়ে গেলে তো কাস্টম ব্যাংক আর বন্দরের মধ্যে কোনো কিছু পার্থক্য থাকবে না। 24 ঘন্টা আপনার সবসময় মানুষ অ্যাভেলেবেল সেবা পাবে আর কি। তা আমি মনে করি যে ওইগুলো আমাদের জন্য সমস্যা না। রবিবার ঢাকায় সরকারের সংশ্লিষ্টদের সাথে বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। অন্যদিকে এনবিআর বিলুপ্ত করে বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিভাগে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রস্তাব করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সঠিক সময়ে অর্থ বরাদ্দ করা না হলে যক্ষ্মা, এইডস বা ম্যালেরিয়ার মতো সংক্রমণ ব্যাধিতে মৃত্যুর ঘটনা আরও বাড়বে বলে মনে করছে কমিশন। বরাদ্দের অভাবে রোগতত্ত্ব নিয়ে গবেষণা বা জরিপ থমকে গেলেও জনসাধারণের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বেসরকারিভাবে যে দেশগুলো সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে থাকে এর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের USAID সহ নানা সংস্থার মাধ্যমে এইসব অর্থ পেয়ে আসছিল বাংলাদেশ, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এসব অর্থায়ন বাতিল হয়ে যায়। ফলে যক্ষ্মা, এইডস, ম্যালেরিয়া সহ সংক্রামক ব্যাধির চিকিৎসা ও গবেষণায় আর্থিক সংকটে পড়েছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের আমাদের উন্নতির রেখাচিত্র যদি আমরা দেখি যে কোথায় ভালো করছি কোথায় খারাপ করছি, সেটা তথ্য উপাত্ত ভিত্তিক হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সেই তথ্য উপাত্ত বিভিন্ন ধরনের জরিপ থেকে আসে। USAID বিগত 3 দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় বড় জরিপগুলোতে টাকাও দিত এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও জোগাড় করে দিত। এই যে এখন এই জায়গা থেকে চলে আসলো, মুভিং ফরওয়ার্ড বাংলাদেশ স্বাস্থ্য খাতে উন্নতি করছে না কোথাও কোনো ঝামেলা আছে, এইটা বের করার জন্য যে জনজরিপগুলো, সেই জনজরিপগুলো আর থাকবে না। স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে, মানে প্রত্যেকটার জন্য SOP লাগবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লাগবে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু মানে এটারও ওই যে বাস্তবায়নটা মানে মানে কোনো রকম ইন্ডিকেশন নাই যে হাউ ডু উই ডু ইট। তাই স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ এসব কর্মকাণ্ড চালু রাখতে পরবর্তী বাজেটে অর্থায়নের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। তাহলে সরকারকে খুব দ্রুত শিখে ফেলতে হবে যে এই গ্যাপটাকে সে কীভাবে অ্যাড্রেস করতে হবে এবং সেই অ্যাড্রেস করার জন্য তার 2 ধরনের বরাদ্দ লাগবে। এক ধরনের বরাদ্দ হচ্ছে আর্থিক বরাদ্দ, 2 নম্বর বরাদ্দ হচ্ছে যে সকল জায়গায় USAID বিভিন্ন পার্টনারদেরকে নিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিত, সেই অ্যাসিস্ট্যান্সগুলোকে কীভাবে মিট আপ করা যায়। ইস্যুটা এটা না যে সরকারের মানুষগুলো চলে গেছে, ইস্যুটা হচ্ছে সরকারকে এই জোগাড় যন্ত্রে করার জন্য USAID যে আয়োজনটা বা সাপোর্টটা দিত, সেইটাকে আয়োজনের জন্য কিছু অতিরিক্ত অর্থ বরাদ্দ এবারের বাজেটেই দিতে হবে। কেবল যুক্তরাষ্ট্র নয়, বিদেশি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য খাতের সকল প্রকল্পই ভবিষ্যতে একই রকম ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। মেহেদি হাসান, ৭১, ঢাকা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা NBFI এর ব্যবসা কেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া এবং ইজারার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও কঠোর নীতিমালা জারি করেছে
কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালার আওতায় এনবিএফআই গুলো এখন থেকে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত যে কোনো কার্যক্রম পরিচালনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণের পর তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিলেই এসব কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। নতুন নীতিমালায় বলা হয়, আবেদনকারী আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, শ্রেণীকৃত ঋণের হার, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের আপত্তি, ক্যামেল রেটিং এবং আমানতকারীদের সেবার মান বিবেচনায় নিয়ে অনুমোদন দেওয়া হবে। তবে অনুমোদনের 3 মাসের মধ্যে নির্ধারিত শাখা স্থাপন না হলে অনুমতিপত্র বাতিল বলে গণ্য হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। রবিবার তার কার্যালয় থেকে জানানো হয় ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে গেছে। বিবৃতিতে আরও জানানো হয়, মূত্রনালীর সংক্রমণ নিয়ে শুক্রবার পরীক্ষা করাতে যান 82 বছর বয়সী বাইডেন। এর পরপরই তার ক্যান্সার ধরা পড়ে। এখন তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। মূত্রনালীর সংক্রমণ নিয়ে গত সপ্তাহে চিকিৎসকের কাছে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। 82 বছর বয়সী বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের। তার গ্লিসন স্কোর 10-এর মধ্যে 9। যুক্তরাজ্যের অন্যতম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাইডেনের ক্যান্সার আক্রান্তের খবরে মর্মাহত তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাইডেন ও তার পরিবারের জন্য প্রার্থনা করার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন অনেক ডেমোক্রেটিক নেতা। বয়স ও স্বাস্থ্যজনিত কারণে 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বাইডেন অনেক বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। 2022 সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশট উদ্যোগ আবারও শুরু করেন। 2047 সালের মধ্যে 40 লাখের বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। সৃষ্টি ঘটক, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।